আসসালামু আলাইকুম। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। শুরুতেই চলে যাচ্ছি তথ্য প্রবাহে। তথ্য প্রবাহে আমাদেরকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে ২৬শে এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ মুস্তাকুর রহমান। এখানে আমাদের মনে রাখার মতো জিনিস হচ্ছে বাংলাদেশের ১৪তম গভর্নর হিসেবে মোহাম্মদ মুস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। এর পরবর্তী যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি। ২৬শে ফেব্রুয়ারি আফগানিস্তানের ওপরে হামলা করে পাকিস্তান এবং সেই হামলাটার নাম হয় অপারেশন গজব লিল হক। অপারেশন গজব লিল হক। পরবর্তীতে ১০ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন হয় ১০ই মার্চ ২০২৬ সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হয় ১২ই মার্চ। আপনারা মনে রাখবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় ১২ই ফেব্রুয়ারি এবং সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয় ১২ই মার্চ। এবং ওই একই দিনে স্পিকার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানের স্পিকারের নাম হচ্ছে হাফিজ উদ্দিন আহমেদ এবং তার উপাধি হচ্ছে বীর বিক্রম। তিনি একজন মুক্তিযোদ্ধা, তার উপাধি হচ্ছে বীর বিক্রম। খাল খনন কর্মসূচি শুরু হয় ১৬ই মার্চ ২০২৬ সালে এবং নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে বালেন্দ্র শাহ। এরপরে চলে যাচ্ছি আমরা সাম্প্রতিক বিষয়গুলোর উপরে থাকা এমসিকিউগুলোতে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশী ব্যাংকের ১৪তম গভর্নর কে? এখানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, ১৪তম গভর্নর এবং তার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? বর্তমান স্পিকার হচ্ছে হাফিজ উদ্দিন আহমেদ এবং বর্তমান জাতীয় সংসদ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। ১৬ই মার্চ ২০২৬ দেশজুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? খাল খনন কর্মসূচি। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা হচ্ছে ৪৯ জন। তবে এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। আপনারা সবসময় লেটেস্ট নিউজটা মনে রাখার চেষ্টা করবেন। বর্তমানে মন্ত্রিসভার প্রতিমন্ত্রী কতজন? প্রতিমন্ত্রী ২৩ জন। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোত্থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কাতার থেকে। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চফলনশীল আমন ধানের জাতটি হচ্ছে বীণা ধান 27। চলে যাচ্ছি জিডিপির হিসাবে। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? মাথাপিছু জিডিপি হচ্ছে ২৬২৫ মার্কিন ডলার। মাথাপিছু আয় কত ডলার? আয় হচ্ছে ২৭৬৯ ডলার। খেয়াল করে দেখুন, মাথাপিছু জিডিপি এবং মাথাপিছু আয় দুটো ভিন্ন জিনিস এবং দুটোর পরিমাণও ভিন্ন। জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে এই অর্থবছরে ৩.৪৯%। কৃষি খাতে অবদান হচ্ছে ১১.০৩, শিল্প খাতের অবদান হচ্ছে ৩৭.৩০ এবং সেবা খাতে অবদান হচ্ছে ৫১.৬৭%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে ২.৪২, শিল্প খাতে ৩.৭১ এবং সেবা খাতে ৪.৩৫। এখানে একটা জিনিস আপনারা এভাবে মনে রাখতে পারেন, এই সংখ্যাগুলো বাংলায় দেওয়া আছে কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষার প্রশ্ন ইংলিশে আসে। সেটার জন্য আপনারা বাংলার পাশে ইংলিশ ওয়ার্ডটা যদি লিখে রাখেন তাহলে ফটোগ্রাফিক মেমোরি তখন ভালো কাজ করবে। আন্তর্জাতিকে চলে যাচ্ছি। ডিমার্ট শব্দটির অর্থ কী? ডিমার্ট শব্দটির অর্থ হচ্ছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। কৌশলগত সামরিক জোট হেক্সেন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবক কে? হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবক হচ্ছে নেতানিয়াহু। ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত হচ্ছে খার্গ দ্বীপ। খার্গ দ্বীপটি হচ্ছে ইরানিদের জন্য একটি নিষিদ্ধ দ্বীপ। ৫ই মার্চ ২০২৬ সালে নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরএসএফ, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বালেন্দ্র শাহ। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সালকে ধরা হয়েছে? ২০২৭ সালকে। লিটারেসি ইয়ার হচ্ছে ২০২৭ সাল। ইরান আমেরিকার যুদ্ধতে যদি যাই, ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ যুক্তরাষ্ট্র ইরানে কী নামে সামরিক অভিযান শুরু করে? খেয়াল করে দেখুন, যুক্তরাষ্ট্র ইরানে যে সামরিক অভিযানটা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল ইরানে যেই সামরিক অভিযানটা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে 28 ফেব্রুয়ারি 2026 সালে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার নাম কি? আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে বর্তমানে সর্বোচ্চ নেতা হচ্ছে মোজতবা হোসাইনি খামেনি। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ ISA বর্তমানের সদস্য সংখ্যা হচ্ছে 172টি। 172টি দেশ। 172তম দেশটি হচ্ছে কম্বোডিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা IHO বর্তমান সদস্য হচ্ছে 104টি এবং 104 নম্বর সদস্যটি হচ্ছে পানামা। IHO এর 104 নম্বর সদস্যটি হচ্ছে পানামা। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 1 থেকে 4 নভেম্বর 2026 সালে এবং এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া ও বারমুডাতে। 21তম G20 শীর্ষ সম্মেলন খুবই ইম্পর্টেন্ট। এটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 14 এবং 15 তারিখ এবং এটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন হবে 26 থেকে 31 জুলাই রিও ডি জেনেরিওতে। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান। বৈশ্বিক সন্ত্রাস সূচকটি হচ্ছে টেরোরিজম ইন্ডেক্স। এখানে শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান। 2026 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 42তম। 2026 সালে বিশ্ব সুখ প্রতিবেদন সুখ প্রতিবেদনের শীর্ষে হচ্ছে ফিনল্যান্ড এবং সর্বনিম্নে আছে আফগানিস্তান। 2026 সালের সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 127তম। অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ ইউক্রেন। মনে রাখতে পারেন ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক অস্ত্র কিনেছে। সো অস্ত্র ক্রয়ের শীর্ষে হচ্ছে ইউক্রেন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হচ্ছে ইলন মাস্ক। পুরস্কারের কথা যদি বলি, প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে 2 বার স্বাধীনতা পদক পুরস্কার লাভ করেছে ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। উনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক একটি এনজিওর প্রতিষ্ঠাতা। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান কত বছর পর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার পেতে পারে? 25 বছর পর। একবার স্বাধীনতা পুরস্কার পেয়ে যাওয়ার 25 বছর পর চাইলে তাকে আরও একবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যেতে পারে। নিচের কোন ব্যক্তি 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে? বেগম খালেদা জিয়াকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। 2026 সালে অস্কারের সেরা চলচ্চিত্রটির নাম হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ক্রীড়াঙ্গনে 2026 সালের 9ম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 2026 সালের 9ম টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা হচ্ছে সঞ্জু স্যামসন। যাচ্ছি রিসেন্ট অ্যাফেয়ার্সগুলোতে। সো আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অন 13th ন্যাশনাল পার্লামেন্ট হেড? 13তম সংসদের প্রথম অধিবেশনটি কবে অনুষ্ঠিত হয়েছে? এটা আমরা আগে পেয়েছি 12 মার্চ 2026-এ। এখানে এমন অনেক ইনফরমেশনই আমরা পাবো যেটা আমরা আগে পড়ে এসেছি। এর পরের প্রশ্নটা হচ্ছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড চিফ হুইপ অফ 13th ন্যাশনাল পার্লামেন্ট? 13তম আমাদের ত্রয়োদশতম জাতীয় সংসদ অধিবেশনে আমাদের চিফ হুইপ হচ্ছে এমডি নুরুল ইসলাম। এমডি নুরুল ইসলাম উনি বিএনপি এবং বগুড়া 2 আসনের। পরবর্তী কোশ্চেন হচ্ছে হু বিকেম দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য 13th ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ? 13তম আমাদের যে সংসদ আছে সেখানে আমাদের স্পিকারকে এবং ডেপুটি স্পিকারকে সেটা আমরা আগে শিখেছি হাফিজউদ্দিন আহমেদ, যিনি বীর বিক্রম, এবং ডেপুটি স্পিকার হচ্ছে কাইজার কামাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়েন ডিড প্রাইম মিনিস্টার তারেক রহমান ইনাগুরেটেড ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড প্রোগ্রামটা কবে উদ্বোধন করা হয়েছে? 10ই মার্চ 2026 সালে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। হুইচ বাংলাদেশি ব্র্যান্ড ওনস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর রিকগনাইজড বাই গিনেস ওয়ার্ল্ড? সম্প্রতি হচ্ছে আড়ং পৃথিবীর সবচেয়ে বড় ক্রাফট স্টোর হিসেবে তাদের ধানমন্ডি 2-এর যে আউটলেটটা আছে সেটা গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করেছে। জানতে হবে হু রিসিভড দ্য বেস্ট ইনডমিটেবল উইমেন অনার ইন 2026? ইনডমিটেবল শব্দের অর্থ হচ্ছে অদম্য নারী হিসেবে কে পুরস্কৃত হয়েছে? কোন বিষয়ে সে এই সম্মাননাটা পেয়েছে? এই সম্মাননাটা পেয়েছে কন্ট্রিবিউশন টু উইমেন্স এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি। নারী শিক্ষা এবং নারী স্বাধীনতার জন্য এই পুরস্কারটা সে পেয়েছে বেগম খালেদা জিয়া।
এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশের পজিশন ইন হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড। হস্তশিল্প এক্সপোর্টে বাংলাদেশ হচ্ছে 11তম। When will fuel loading for Unit 1 of the Rupur nuclear power plant begin? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এ ফুয়েল লোড করা শুরু হয়েছে 2026 সালের 7ই এপ্রিলে। এবং আপনারা হয়তো অলরেডি জানেন 28 এপ্রিল 2026 তারিখে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয় এবং এর মাধ্যমে বাংলাদেশ 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে প্রবেশ করেছে। এর পরের প্রশ্নটা হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অর্থাৎ ইউজিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রফেসর মামুন আহমেদ। Who is the new Minister of the Ministry of Liberation War Affairs? বর্তমানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হচ্ছে আহমেদ আজম খান। নেক্সট প্রশ্নটা হচ্ছে what is the name of the pipeline that comes to Bangladesh from শিলিগুড়ি ইন্ডিয়া। শিলিগুড়ি থেকে বাংলাদেশে যে পাইপলাইনটা এসছে সেটার নাম কি? ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 130 কিলোমিটার লম্বা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্ট গভর্নর অফ দ্য বাংলাদেশ ব্যাংক? এটা আপনারা অলরেডি জানেন, এর আগে রিপিট হয়েছে, সেটা হচ্ছে মোস্তাফুর রহমান। তিনি হচ্ছে 14তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কান্ট্রিজ 18th অ্যাটর্নি জেনারেল। বর্তমানে অ্যাটর্নি জেনারেল নাম হচ্ছে রুহুল কুদ্দুস কাজল। তিনি হচ্ছে দেশের 18তম অ্যাটর্নি জেনারেল। নেক্সটে আছে On which date was Iran's leader Khamenei killed? খামেনি, ইরানের যে লিডার আছে আয়াতুল্লাহ খামেনি, তাকে কবে ইসরায়েল অ্যাটাক করে মেরে ফেলা হয়েছে? 28 ফেব্রুয়ারি 2026, এটা আপনারা আগে জেনেছেন। On 8 March 2026, what is the name of the new supreme leader announced? বর্তমানে ইরানের যে নতুন সুপ্রিম লিডার আছে তার নাম হচ্ছে মোস্তফা খামেনি। তাকে কবে অ্যাপয়েন্ট করা হচ্ছে? মার্চের 8 তারিখ। On 27th March, which ex-rapper became the Prime Minister of Nepal after his party landslide election victory? এখানে খেয়াল করুন, নেপালের যে বর্তমান প্রধানমন্ত্রী সে হচ্ছে একজন এক্স র্যাপার এবং তার নাম হচ্ছে বালেন্দ্র শাহ। তার যেই পার্টি আছে সেই পার্টির নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। Next, on 26 February 2026, what is the name of the recent military operation conducted by Pakistan against Afghanistan? খেয়াল করে দেখুন, পাকিস্তান আফগানিস্তানে যে হামলাটা করেছে সেটা কবে হয়েছে? 26 ফেব্রুয়ারি 2026 সালে, এবং এই অপারেশনটার নাম ছিল অপারেশন গাজাব লিল হক। হোয়াট ইজ দ্য মেইন স্টেট নিউজ এজেন্সি অফ ইরান? ইরানের প্রধান স্টেট নিউজ এজেন্সি হচ্ছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি, যেটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে IRNA। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল নেভাল এক্সারসাইজ মিলান 2026 হেল্ড? মিলান কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়াতে, এবং এই প্রোগ্রাম থেকে ফেরার পথেই ইরানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে US অ্যাটাকে, এবং সেখানে অনেক সৈনিক মারা গিয়েছে। নেক্সটে চলে যাচ্ছি, What is the Bangladesh's position in 2026 Global Firepower Military Strength and Ranking? বাংলাদেশ হচ্ছে বর্তমানে সামরিক শক্তিতে কততম? 37তম, এবং এর 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেটস। According to SIPRI, which country is the top arm exporter of the world? এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, বা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। According to SIPRI, which country is currently the largest arm importer? সবচেয়ে বেশি এক্সপোর্ট করে USA এবং সবচেয়ে বেশি ইম্পোর্ট করে ইউক্রেন। According to IQ Air report, which country ranked at the top? বর্তমানে IQ Air এর ইন্ডেক্সে সবচেয়ে খারাপ বাতাসের অবস্থা হচ্ছে পাকিস্তানের, এবং বাংলাদেশ আছে সেকেন্ড পজিশনে। According to the World Happiness Report, which country is ranked on the top? হ্যাপিনেস রিপোর্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, এবং আফগানিস্তান হচ্ছে সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে।
স্পোর্টসে চলে যাচ্ছি। হুইচ কান্ট্রি বিকাইং দ্য চ্যাম্পিয়ন অফ দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026? বর্তমানে যে টি20 ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে হয়েছে এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, রানার আপ হয়েছে নিউজিল্যান্ড। এখানে আরও কিছু তথ্য মনে রাখতে পারেন। এটা ছিল টি20 ওয়ার্ল্ড কাপের 10ম আসর এবং এটা অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। এর পরবর্তী আসরটা অনুষ্ঠিত হবে 2028 সালে এবং সেটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হু ওয়াজ নেমড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট? এটা আমরা আগেও করেছি, সঞ্জু স্যামসন। নেক্সট, হু স্কোরড দ্য ফার্স্টেস্ট সেঞ্চুরি ইন আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি? এবছর টি20 ওয়ার্ল্ড কাপে একটা হিস্ট্রি হয়েছে যেখানে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করা হয়েছে, সেটা করেছে ফিন অ্যালিয়ান। সে 33 বলে সেঞ্চুরি করেছে, সে মাত্র 33 বলে সেঞ্চুরি করেছে, তার নাম হচ্ছে ফিন অ্যালিয়ান। এটা বেশ ইম্পর্টেন্ট। Which team won the ACC Women's Asia Cup 2026? এটা জিতেছে ইন্ডিয়া এবং রানার আপ হয়েছে বাংলাদেশ। Which Bangladeshi batter was named ICC Women's Player of the Month for January in the ICC T20 qualifier? এখানে খেয়াল করে দেখুন, ICC Women's Player of the Month, ICC Women's Player of the Month হয়েছে বাংলাদেশের একজন ব্যাটার, তার নাম হচ্ছে সুবহানা মোস্তারি। Who becomes the first player to reach the milestone of 700 wickets in the T20 World Cup? T20 ওয়ার্ল্ড কাপে 700 উইকেটের যেই ইয়াটা আছে, খেতাবটা আছে, সেটা অর্জন করেছে রশিদ খান। রশিদ খান কোন দেশের? রশিদ খান আফগানিস্তানের একজন খেলোয়াড়। সে 700 উইকেটের এই অর্জনটা সে অর্জন করেছে এবছর টি20 ওয়ার্ল্ড কাপে। পরের ইনফরমেশনগুলোতে চলে যাচ্ছি। এই ইনফরমেশনগুলো বাংলাতে আছে, এখানেও আপনারা হয়তো অনেক কিছু রিপিটেড পাবেন, অনেক কিছু নতুন পাবেন। সো একে একে যাচ্ছি। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলকে, এটা আমরা রিপিট পাচ্ছি, ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 16ই মার্চ 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় খাল খনন উদ্বোধন করে? সে দিনাজপুরে আবার নতুন করে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে, সেটা সে প্রথম খাল খনন করেছে দিনাজপুরে 16ই মার্চ 2026 তারিখে। দিনাজপুরের কোথায়? কাহালুর উপজেলার বলরামপুর সাহাপাড়া গ্রাম থেকে। এরপরেটা হচ্ছে 10 মার্চ 2026-এ উদ্বোধন করা ফ্যামিলি কার্ড, যে উদ্বোধন করা হয়েছে, প্রথম ফ্যামিলি কার্ডটা কে পেয়েছে? প্রথম ফ্যামিলি কার্ড পেয়েছে পারভিন বেগম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। এটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। এই জায়গাটা রিসেন্টলি খুব আলোচনায় এসছে, কারণ এই এলাকার কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। পরবর্তীতে চলে যাচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থী হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই ইনফরমেশনটা আপনারা জেনে রাখতে পারেন। এরপরের ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানে সরকার দেশে ক্রিয়া কার্ড উদ্বোধন করতে যাচ্ছে এবং সেটা উদ্বোধন হতে যাচ্ছে 30শে মার্চ 2026 তারিখে। ইউজিসি নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, এটা রিপিট হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হচ্ছে জামাতের মোহাম্মদ শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি বরগুনা 2 আসনে, যেটা রিপিটেড হয়েছে। এবং ডেপুটি স্পিকার হয়েছে ব্যারিস্টার কায়েসার কামাল, এটাও রিপিট পেয়েছি আমরা। আন্তর্জাতিকে যদি চলে যাই, 27শে মার্চ 2026-এ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে বালেন্দ্র শাহ, এটাও রিপিটেড। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন হিসেবে নেপালের যে প্রধানমন্ত্রী হবে সেই হবে সার্কের বর্তমান চেয়ারপারসন। তো যেহেতু বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, তাই সার্কের বর্তমান চেয়ারপারসনও বালেন্দ্র শাহ। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে স্বর্ণিম ওয়াগলে। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি কোন দেশের? ইউএসএস ট্রিপলি হচ্ছে ইউএসের। 8ই মার্চ 2026 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে মোস্তফা খামেনিকে। আপনারা জানেন 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির পরে 8ই মার্চ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইরানে চলমান মার্কিন অভিযানের নাম কি ছিল? অপারেশন এপিক ফিউরি। এটা শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026, সেদিনই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কি নামে পরিচিত? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে পাল্টা আক্রমণটা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। অপারেশন ট্রু প্রমিস 4। অপারেশন ট্রু প্রমিস এর আগে আরও 3বার অনুষ্ঠিত হয়েছে, আমরা পরে এটা পাবো। বহুজাগতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশে আয়োজন করা হয়েছিল? ভারতে আয়োজন করা হয়েছিল।
শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজের নাম হচ্ছে আইরিস ডেনা। এই মিলান প্রোগ্রামটাতে মিলান 2026 অ্যাটেন্ড করতেই ইরানের এই আইরিস ডেনা IRIS ডেনা এই জাহাজটা গিয়েছিল। এই জাহাজে করে ইরানের সোলজাররা সেখানে গিয়েছিল এবং সেখানে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন এই জাহাজটাকে হামলা করে এবং সেখানে ইরানের সেনা সদস্যরা মারা যায়। সো এই ইনসিডেন্টটা আপনারা একটু ভালো করে পড়বেন। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসের স্বাক্ষরকারী সর্বশেষ দেশ হচ্ছে কাজাখস্তান। আব্রাহাম অ্যাকর্ডসটা কি এটা আমাদেরকে বিস্তারিত জানতে হবে, এটা পড়ে নেবেন। সম্প্রতি নেটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ড দূতাবাস স্থাপন করেছে? নেটো জোটভুক্ত ফ্রান্স এবং কানাডা গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে। গ্রিনল্যান্ড নিয়ে ইউএসের যেই ইয়াটা যাচ্ছে, ইউএস এবং গ্রিনল্যান্ডের মধ্যে যেই টানাপোড়াটা যাচ্ছে সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। 2 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জিপিএস এর বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম হচ্ছে বেইডো। BEIDOU। আপনারা সবাই জানেন জিপিএস ট্র্যাকার সম্পর্কে, আপনারা সবাই জানেন। সো জিপিএস এর বিকল্প হিসেবে চীন ব্যবহার করেছে বেইডো। এরপরে চলে যাচ্ছি 24 ফেব্রুয়ারি 2026 ভারতের দক্ষিণাঞ্চলে কেরালার নাম পরিবর্তন করা হয়েছে। কেরালার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে কেরালাম। 4 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন আম জনতা পার্টিতে গিয়েছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ভ্যাস্ট। ভ্যাস্ট হচ্ছে প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন উদ্বোধন করতে যাচ্ছে। কমার্শিয়াল স্পেস স্টেশন উদ্বোধন করতে যাচ্ছে একটা ইউএসের প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে ভ্যাস্ট। এটা সম্পর্কে বিস্তারিত ভেতরে আরও দেওয়া আছে, তখন আমরা দেখব। সাম্প্রতিক আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে সাউথ পার্স নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সাম্প্রতিক আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এবং নর্থ ডোম, এটা হচ্ছে ইরানের সাউথ পার্স এবং নর্থ ডোম হচ্ছে কাতারে অবস্থিত। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে কেশব দ্বীপ। ওকে, আচ্ছা, ভ্যাস্ট যে কমার্শিয়াল স্পেস স্টেশনটা তৈরি করতে যাচ্ছে সেটা হচ্ছে হেভেন 2, সেটার নাম হচ্ছে হেভেন 2। এটা আমরা বিস্তারিত আরও পরে পাব। রিপোর্টের মধ্যে আছে সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ ইন্ডেক্স প্রতিবেদন অনুসারে শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, আইকিউ এয়ার, এখান থেকে যে শুধু শীর্ষ দেশ পাকিস্তান এটাই আসবে তা না, এখান থেকে এটাও আসতে পারে যে আইকিউ এয়ারটা কোন দেশ ভিত্তিক প্রতিবেদন, সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিবেদন, এটা আসতে পারে। আইকিউ এয়ার প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। নোম্যান্ড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মাল্টা। এটা খেয়াল করুন। ইউজুয়ালি আমরা সিঙ্গাপুর, জাপানের নাম শুনতে অভ্যস্ত, বাট এবছর 1 নম্বর পজিশনে এসছে মাল্টা। নোম্যাড পাসপোর্ট সূচক অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 184তম। ক্রীড়াঙ্গনে হচ্ছে টি-20 বিশ্বকাপ 2028 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, যেটা আগে বলেছি। এবং বিশ্বকাপের 10ম আসরে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছে ফিন অ্যালেন, যেটাও আমরা আগে পড়েছি। মাত্র 33 বলে সে সেঞ্চুরি করেছে। নেক্সট পেজে যদি চলে যাই, এখান থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 26 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। তার নাম হচ্ছে মোস্তাকুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থেকে বিস্তারিত আর এখানে তেমন কিছু দেওয়া নাই, আর এখানে আর তেমন কিছু বিস্তারিত পড়া নেই। পরবর্তী পেজে চলে যাচ্ছি। দিবসে আমাদের যে জিনিসগুলো পড়তে হবে সবগুলো দিবস আমাদের মনে রাখার দরকার নেই, ইম্পর্টেন্ট কিছু দিবস মনে রাখবো আমরা। সেটা হচ্ছে ফার্স্টে মার্চের 1 তারিখ হচ্ছে জাতীয় বীমা দিবস এবং মার্চের 2 তারিখ হচ্ছে জাতীয় ভোটার দিবস। মার্চের 6 তারিখ হচ্ছে জাতীয় পাট দিবস। মার্চের 25 তারিখ গণহত্যা দিবস। 26 তারিখ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসটি হচ্ছে আমাদের জাতীয় দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 9ই মার্চ কমনওয়েলথ দিবস। এটা যে সবসময় 9 মার্চ হবে তা না, স্পেশালি কমনওয়েলথ দিবসটা হয় ইউজুয়ালি মার্চ মাসের 2য় সোমবার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে যে কমনওয়েলথ দিবস কবে অনুষ্ঠিত হয়? 2nd মানডে অফ মার্চ। নেক্সটে আমাদের মনে রাখতে হবে বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ এবং আর্থ আওয়ার, মার্চ মাসের শেষ শনিবার হচ্ছে আর্থ আওয়ার হিসেবে পালন করা হয়।
মার্চ মাসের শেষ শনিবার, লাস্ট স্যাটারডে। সম্মেলন ও বৈঠকের মধ্য থেকে এখানে তেমন কিছু পড়ার ইম্পর্টেন্ট কিছু নাই। চলে যাচ্ছি এরপরে আমাদের রিপোর্ট ও সমীক্ষাতে। রিপোর্ট ও সমীক্ষার ফার্স্টেই আছে আমাদের বৈশ্বিক টেরোরিজম ইন্ডেক্স, বৈশ্বিক সন্ত্রাস সূচক। এখানে সন্ত্রাস সূচকের যেই রিপোর্টটা আছে সেটা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আইইপি, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। এটা শীর্ষ দেশ, এই রিপোর্ট অনুসারে টেরোরিজমের শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান 42। বৈশ্বিক বায়ুমান দিবস, যেটা আইকিউ সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ার, সেটা সেই রিপোর্ট অনুসারে এটা আমরা পড়েছি অলরেডি। শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। শীর্ষ দূষিত রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং দ্বিতীয় অবস্থানে ঢাকা। বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ ফিনল্যান্ড, এটা অলরেডি জানেন, এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 127তম। নোম্যান পাসপোর্ট সূচক সম্পর্কেও আপনারা অলরেডি জেনেছেন। শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মাল্টার এবং সবচেয়ে দুর্বল পাসপোর্টটি হচ্ছে আফগানিস্তানের। বাংলাদেশের অবস্থান 184তম। বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানির প্রথমে আছেই যুক্তরাষ্ট্র। পুরো দেশের 42% আর্মস এক্সপোর্ট করা হয় ইউএসএ থেকে, এবং আমদানিতে শীর্ষে আছে ইউক্রেন। এই বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানির সূচক ইন্ডেক্সটা প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউট, এসআইপিআরআই। নেক্সট, বিশ্বের শীর্ষ ধনীর 1 নম্বর পজিশনে আছে অ্যাজ ইউজুয়াল ইলন মাস্ক। এরপরে চলে যাচ্ছি বৈশ্বিক বাজারে পোশাক রপ্তানির হিস্সা। বর্তমানে দেশ হিসেবে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। 2025 সালে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে ভিয়েতনাম, এবং এরপরে রপ্তানি করে চায়না, এবং থার্ড পজিশনে আছে বাংলাদেশ। এই অংশটুকু আমাদের রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট, এটা আপনারা নোট করে রাখতে পারেন। স্বাধীনতা পুরস্কারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্বাধীনতা পুরস্কারের একটু ডিটেলস আমাদেরকে জানতে হবে। স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করে জিয়াউর রহমান 1977 সালে। এবছর স্বাধীনতা পুরস্কারের যদি জানতে চান, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই স্বাধীনতা পুরস্কার পায় তাকে 18 ক্যারেট মানের 50 গ্রাম স্বর্ণপদক এবং পদকের একটি রেপ্লিকা দেওয়া হয়। 5 লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। এরপরে আমরা যদি এবার দেখি যে এবছর কারা হচ্ছে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এবছর 15 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। খেয়াল রাখবেন, এই এমসিকিউটা আসতে পারে। 15টা পার্সন এবং 5টা অর্গানাইজেশন, এদেরকে হচ্ছে গিয়ে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এবং ব্যক্তিদের মধ্যে প্রথমেই যার নাম নিতে হবে সে হচ্ছে বেগম খালেদা জিয়া। তাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষার জন্য স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কী কারণে সে পুরস্কৃত হয়েছে সেটা জানতে হবে। লিবারেশন, দেন হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড নারী উইমেন এডুকেশন, এই 3টা কারণে তাকে এবছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। এরপর একটা ক্যাডেট কলেজ এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে অবদানের জন্য। আরেকটা নাম যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এই নামটা মনে রাখার কারণ হচ্ছে উনি আমাদের দেশের ইতিহাসে বা স্বাধীনতা পুরস্কার পদক পাওয়ার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে 2 বার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এরকম আগে কেউ কখনো পায়নি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি প্রথম স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন একদম 1977 সালে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। তিনি জনসেবার জন্য এবছর আবার স্বাধীনতা পুরস্কার পেলেন, এবং তার এই পুরস্কার পাওয়ার ভিত্তিতে যেই নতুন রুলসটা তৈরি হয়েছে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে 25 বছরের পর পুনরায় স্বাধীনতা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতে পারবে কোনো ব্যক্তি। অর্থাৎ কেউ একবার যদি স্বাধীনতা পুরস্কার পেয়ে যায়, 25 বছর পরে সেও যদি তখনও যদি যোগ্য হয় তাহলে সে তখন আরেকবার বা পেতে পারে। সো এই ছিল স্বাধীনতা পুরস্কার নিয়ে আলোচনা। অস্কার নিয়ে খুব বেশি কিছু জানার প্রয়োজন নাই, শুধুমাত্র কোন মুভিটা অস্কার পেয়েছে সেটা জানতে পারেন, অভিনেতা, অভিনেত্রী, এই নাম কয়টা, এবং পরিচালকের নাম, এই 3টা জিনিস জানাই যথেষ্ট। এখানে একটি ইনফরমেশন আমাদেরকে জানতে হবে দেশ পরিক্রমা থেকে। ইন্দুকানি যেই নামটা আছে সেটা হচ্ছে
পিরোজপুর জেলায় ইন্দুকানীর উপজেলাটার নাম পরিবর্তন করে জিয়ানগর করা হয়েছে। এরকম জিয়াউর রহমানের নামে আরও কিছু উপজেলা নাম আছে, যেমন লক্ষ্মীপুরের কমলনগর। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল, এটা কিন্তু আসতে পারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল, তার নাম সাথে মিল রেখে কমলনগর নাম ছিল লক্ষ্মীপুরের একটি জেলা, লক্ষ্মীপুরের একটি উপজেলার নাম ছিল কমলনগর। এরপরে চলে যাচ্ছি পিআরবিতে যুক্ত হলো সিটি ব্যাংক। এটা ব্যাংকিংয়ের জন্য ব্যাংক রিলেটেড পরীক্ষাগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট। 4 মার্চ 2026 সালে দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক হচ্ছে জাতিসংঘের প্রিন্সিপাল ফর রেসপন্সিবল ব্যাংকিং পিআরবিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সিটি ব্যাংক ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ যেটা আছে UNEPFI এর সদস্য হয়ে গেছে। এবং এই ইনফরমেশনটা দরকার যে UNEPFI এর সদস্য হিসেবে যোগ দিয়েছে কে? সিটি ব্যাংক। এবং সিটি ব্যাংকের এটা কি করার মাধ্যমে যুক্ত হয়েছে? সে হচ্ছে পিআরবিতে যুক্ত হয়েছে। ওকে, এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বর্তমানের 13দশ জাতীয় সংসদের আমাদের মন্ত্রিসভা সম্পর্কে একটু জানতে হবে। এই ইনফরমেশনটা পরীক্ষা আস্তে আস্তে একটু পরিবর্তন হতে পারে, তবুও এপ্রিল মাস পর্যন্ত যেটা আছে সেটা আমি আলোচনা করে দিই। যে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমাদের মন্ত্রী আছে 26 জন পূর্ণমন্ত্রী এবং 23 জন প্রতিমন্ত্রী। 26 জন পূর্ণমন্ত্রী, 23 জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আহমেদ আজম খান, ওনার নামটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি 13দশ জাতীয় সংসদের, এখানে বিস্তারিত পুরো সংসদের বর্তমান সিচুয়েশন সম্পর্কে বলা আছে। এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের চিফ হুইপ হচ্ছে নুরুল ইসলাম, এটা আমরা অলরেডি জানি। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছে মোহাম্মদ নাহিল ইসলাম, আপনারা জানেন তিনি এনসিপির সদস্য, সে বিরোধী দলীয় চিফ হুইপ। নেক্সটে চলে যাচ্ছি জিডিপির চূড়ান্ত হিসাবটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে এবছরের জিডিপির বিষয়ক তথ্যগুলো পাবলিশ করেছে। এই বিবিএস অনুসারে বর্তমানে দেশের জনসংখ্যা 173.92 বিলিয়ন। আর জিডিপির মিলিয়ন টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আমাদের মার্কিং ডলারটা বেশি ইম্পর্টেন্ট। মাথাপিছু জিডিপি হচ্ছে আমাদের 2625 মার্কিন ডলার, যেটা যদি টাকায় কনভার্ট করা হয় তাহলে 3,17,100 টাকা। আর মাথাপিছু জিএনআই এবং জিডিপিকে গুলিয়ে ফেলা যাবে না। মাথাপিছু জিএনআই হচ্ছে 2769 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 3.49%, 3.49%। এখানে হচ্ছে জিডিপি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এটার থেকে আমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যদি খাত হিসেবে জিডিপি অবদান কত এবং প্রবৃদ্ধি কত সেটা আমাদেরকে জানতে হবে। কৃষি খাতে অবদান হচ্ছে 11.03, প্রবৃদ্ধি হচ্ছে 2.42। শিল্প খাতে অবদান 37.30, প্রবৃদ্ধির হার 3.71। সেবা খাতে 51.67 এবং প্রবৃদ্ধির হার হচ্ছে 4.35। এলডিসি উত্তোলন সম্পর্কে জানতে হবে। এই পুরো জিনিসটাই, পুরো পেজটাই বিস্তারিত জানতে হবে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউর ইম্পর্টেন্ট কিছু জিনিস যদি বলে যাই, ইসিওএসওসি ওরা হচ্ছে 3টি সূচকের ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে, স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত দেশ। এবং ক্যাটাগরি 3টা কী সেটা আপনারা এলডিসি বিষয়ক বিস্তারিত জানবেন তখন জেনে যাবেন। বর্তমানে বিশ্বে 44টি স্বল্পোন্নত দেশ আছে, ডেভেলপিং কান্ট্রি আছে দেশে, পৃথিবীতে 44টি। কার জোরালো প্রচেষ্টায় বাংলাদেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল? নুরুল ইসলাম অধ্যাপক নুরুল ইসলামের চেষ্টায় বাংলাদেশ এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল 1975 সালে। ওকে, এলডিসি থেকে কবে উত্তরণের প্রথম এসছে, কিভাবে এসছে সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত এখান থেকে জানবেন। তবে এখন রিসেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে ইসিওএসওসিতে। সেখানে আবেদন করা হয়েছে
কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর কাছে আবেদন করা হয়েছে। এলডিসি উত্তরণ আমাদের 2026 সালে হয়ে যাওয়ার কথা, কিন্তু এটাকে 3 বছরের জন্য স্থগিত করার জন্য আমাদের চিঠি পাঠানো হয়েছে, আবেদন করা হয়েছে। এবং এটা 3 বছর বাড়িয়ে কবে পর্যন্ত নেওয়া হয়েছে? 24 নভেম্বর 2029 সাল পর্যন্ত। আর আবেদনের কারণ কি এই সম্পর্কে বিস্তারিত আপনারা এখান থেকে জেনে নেবেন। নেক্সটে চলে যাচ্ছি প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন। এটা অলরেডি জানেন যে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট এটা হচ্ছে চালু করছে ফার্স্ট কমার্শিয়াল স্পেস স্টেশন। এটার নাম হচ্ছে হেভেন 1। এটা চালু হবে 2027 সালে এবং ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এটাকে করা হবে, স্থাপন করা হবে। এরপরে চলে যাচ্ছি নেপালের পুরো সিচুয়েশনটা সম্পর্কে বিস্তারিত জানতে এই অংশটুকু পড়ে ফেলতে হবে। এখানের যে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা অলরেডি আলোচনা করেছি। তারপর যদি খুব শর্টে বলে যাই যে 5 মার্চ 2026 সালে হচ্ছে তাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি জয়লাভ করে এবং সেখান থেকে সেই দল থেকে বালেন্দ্র শাহ তিনি হচ্ছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী এবং তিনি নেপালের 47তম প্রধানমন্ত্রী। এরপরে চলে যাচ্ছি আচ্ছা নেপালের নেপাল সম্পর্কে এর বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারেন। আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ইরান মার্কিন ইসরায়েলি যৌথ হামলা, যেটা ইরানে মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলা থেকে আমরা অলরেডি পড়েছি যে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযানটা ইরানের উপরে চালিয়েছে সেটার নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল যেটা চালিয়েছে সেটার নাম হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন এবং ইরান যেটা চালিয়েছে সেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। এই 3টা অপারেশনের নাম স্পেসিফিকভাবে খেয়াল করতে হবে, 3টা ডিফারেন্ট নাম। কে কোনটা চালিয়েছে এটা খেয়াল করতে হবে। 4 মার্চ হচ্ছে মিলানে অংশগ্রহণ করতে যে IRIS ডেনা শ্রীলঙ্কার উপকূলে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। আচ্ছা, তেলকে বর্তমানে আধুনিক অর্থনীতিতে ব্ল্যাক গোল্ড বলা হয়, এটা মনে রাখতে পারেন। আর এই পুরো অংশটাই বেশ ইম্পর্টেন্ট, এই পুরো আর্টিকেলটাই বেশ ইম্পর্টেন্ট, এটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আচ্ছা, অপারেশন ট্রু প্রমিস 4 হচ্ছে যেটা ইরান এই লেটেস্ট যে অপারেশনটা ইউএস এবং ইসরায়েলের অ্যাটাকের পাল্টা জবাব হিসেবে দিয়েছে। এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 হয়েছিল 2024 সালের এপ্রিলে। আপনারা জানেন যে গাজায় আক্রমণ করার পরে, ইসরায়েল গাজায় আক্রমণ করার পরে 2024 সালের এপ্রিলে ইরান হচ্ছে গিয়ে হামলাটা করেছিল। দেন অপারেশন ট্রু প্রমিস 2 হয়েছিল 2024 সালের অক্টোবরে, 3 হয়েছিল 2025 সালের জুনে। নেক্সটে চলে যাচ্ছি খামেনি হত্যায়, খামেনি হত্যা অভিযানে ইসরায়েল ব্লু স্প্যারো নামে শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটার নাম হচ্ছে ব্লু স্প্যারো, এটা মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি ইরান সম্পর্কে যদি অল্প কিছু জানতে যাই। এখানে বিস্তারিত অনেক কিছুই বলা আছে, তবে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট শুধু অংশটুকু যদি ডিসকাস করি তাহলে এক্সিস অফ রেজিস্ট্যান্সটা জানতে হবে। এক্সিস অফ রেজিস্ট্যান্স হচ্ছে প্রতিরোধ অক্ষ, এটা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ককে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। আইআরজিসি হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, এটা হচ্ছে ইরানের সামরিক বাহিনীকে বলা হচ্ছে আইআরজিসি। এরপরে এখানে আরও ইরানের যে বিপ্লবটা হয়েছে এবং যত সংকট হয়েছে সব কিছুর সময়ে টাইমলাইন দেওয়া আছে। এখানে লাস্টের বেশ কিছু রিসেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে 13 থেকে 14 এপ্রিল হচ্ছে ইরানের অপারেশন ট্রু প্রমিস নামে ইসরায়েলে হামলা চালায়, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। দেন 22 জুন 2025 সালে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যে অভিযান চালিয়েছে সেটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলাটা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার এবং সেটা করা হয়েছিল 2025 সালের 22 জুন।
এরপরে হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত এখানে বলা আছে। আর্থসামাজিক সুরক্ষা কর্মসূচি বর্তমান সরকারের। এই পুরো আর্টিকেলটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি এমসিকিউতে আসার মতো জিনিসগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তবে আরও বিস্তারিত জানার জন্য এই পুরো আর্টিকেলটাই পড়তে হবে। কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, খাল খনন কর্মসূচি, ক্রিয়া কার্ড সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পার্লামেন্টারি কোষের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে। এখানে থেকে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস সেটা হচ্ছে কোরাম। কোরাম বলতে বোঝায় সংসদে কার্যক্রম পরিচালনা করার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ পিপলকে সংসদে উপস্থিত থাকতে হয় এবং সেই সংখ্যাটা হচ্ছে 60। এটা মনে রাখতে হবে। 60 জন যদি উপস্থিত না থাকে তাহলে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয় না। আর ওয়াকআউট হচ্ছে গিয়ে সংসদ থেকে সংসদে সাময়িক বের হয়ে আসাকে ওয়াকআউট বলা হয়। সাধারণত বিরোধী দলের সদস্যরা সরকারি কোনো সিদ্ধান্ত বা স্পিকারের কোনো রুলিংয়ের কথার যদি প্রতিবাদ করে তাহলে তারা ওয়াকআউট করে ফেলে। যেমন রিসেন্টলি হচ্ছে রাষ্ট্রপতি যখন সংসদে কথা বলতে গিয়েছিল তখন বিরোধী দল সেখান থেকে ওয়াকআউট করেছিল। এরপরে আমাদেরকে এই শর্ট নোটসগুলো জানতে হবে। মনেরো ডক্টরের নীতি কী, বোর্ড অফ পিস কী, ট্রেডিশনাল লিবারেজম কী, এই জিনিসগুলো আমাদেরকে একটু বিস্তারিত শর্ট নোটসগুলো আমরা এখান থেকে জেনে নিতে হবে। করাপশন, পলিটিক্স অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে এখানে ভালো একটা ফিচার রাইটিং আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। দেন হচ্ছে এরপরে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। এখানে হচ্ছে বেসিক জিকে নিয়ে বেশ কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে, এগুলো হয়তো আপনারা অলরেডি জানেন, তারপর একবার রিভাইজ দেওয়ার জন্য এই অংশটা দেখে নিতে পারেন। পাঠ সম্পর্কে এখানে বলা আছে। পাঠ সম্পর্কে সব কিছু বিস্তারিত জানার দরকার নেই, বরং পাঠের জিন নকশা কে করেছিল এটা ডক্টর মাকসুদুল আলম সম্পর্কে আপনারা অলরেডি জানেন, এখান থেকে একটু বিস্তারিত জেনে নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি। এরপরে এখানে আরেকটা শর্ট নোটস আছে, সেটা হচ্ছে এপিস্টিন ফাইলের উপরে, এটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে হচ্ছে বেসিক্যালি একটা ট্রান্সলেশন দেওয়া আছে। এরপরে চলে যাচ্ছি বিশ্বজ্ঞান দৃষ্টিতে কিছু ইনফরমেশন আছে, যেমন নদীহীন দেশ কি। নদীহীন দেশ হচ্ছে সৌদি আরব হচ্ছে সর্ববৃহৎ নদীহীন দেশ। এছাড়াও আরও অনেকগুলো দেশ আছে যে দেশগুলোতে নদী নাই। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশ বর্তমানে আছে 17টি। দেন এখানে বিভিন্ন প্রাচীন রাজা সামন্তদের উপাধি দেওয়া আছে। এটা বেসিক্যালি আমাদের যে ইয়াতে যেটা আমরা পড়ি, সাধারণ জ্ঞানে যেটা আমরা পড়ি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে, সেখানে হচ্ছে কি আমাদের প্রাচীন যুগে যারা আছে তাদের কি কি আছে উপাধি আছে সেগুলো সম্পর্কে দেওয়া আছে। এখানে হচ্ছে সমুদ্রগুপ্তের নাম হচ্ছে ভারতের নেপোলিয়ন, তার উপাধি হচ্ছে ভারতের নেপোলিয়ন, এই উপাধি দিয়েছে হচ্ছে ভিনসেন্ট স্মিথ। টিপু সুলতানের উপাধি হচ্ছে নাসির উদ্দৌলা, যেটার উপাধি দিয়েছিল দ্বিতীয় শাহ আলম। এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে ইলিয়াস শাহের উপাধি হচ্ছে শাহি বাঙালা, এটা দিয়েছিল শামস ই সিরাজ আফিফ। এ কটা বেশ ইম্পর্টেন্ট। আর শিলভদ্রের যে উপাধি সেটা হচ্ছে সদ্ধর্ম নিধি। নেক্সট চলে যাচ্ছি সাম্প্রতিক নিয়োগ পরীক্ষাগুলো যেগুলো হয়েছে, যেমন জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিবিএস ইন নার্সিং, এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন যে এই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম ছিল সে সম্পর্কে জানতে আপনারা এই অংশটুকু পড়তে পারেন। ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের একটা পরীক্ষা হয়েছিল, সেটার কোয়েশ্চেনও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি এখানে একটা ব্যাংক মডেল টেস্ট আছে। এই ব্যাংক মডেল টেস্ট আপনারা দিয়ে ফেলবেন, এটা দিলে বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে, ব্যাংকের প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের মোটামুটি এই এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের যা যা আলোচিত জিনিসগুলো ছিল ইম্পর্টেন্ট সেটা আমাদের মোটামুটি আলোচনা করে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে তারল্য সংকট কী। তারল্য সংকট বেসিক্যালি লেন্ডার্স অফ দ্য লাস্ট রিসোর্ট। এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সংকটে থাকা বা দেউলিয়া হওয়ার পথে ঝুঁকিতে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলো যে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ঋণ দিয়ে থাকে। যেই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে, যে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়া অবস্থায় থাকে, তাদেরকে বাংলাদেশ ব্যাংক ঋণ দিয়ে থাকে, সেটাকে বলা হয় লেন্ডার্স অফ দ্য লাস্ট রিসোর্ট। এবং তারল্য সংকট তখন তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার 16(4) ডিতে এবং 16(7) 1B ধারা অনুসারে 90 দিন মেয়াদে, এখানে খেয়াল করতে হবে 90 দিন মেয়াদে কত পার্সেন্ট সুদে, 11.5% সুদে এই অর্থটা দেওয়া হয়। এই অর্থটা দেওয়া হয়, ব্যাংকিং ভাষায় এটাকে ওভারনাইট ওডি বলে। এই ধারার বিপরীতে ব্যাংকটি সমমূল্যে ডিমান্ড প্রমিসারি নোট জমা দিতে হয়। এই অংশটুকু আপনারা জেনে নেবেন, এটা ইম্পর্টেন্ট।
এই ছিল মোটামুটি আমাদের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আলোচনা যা করার ছিল সেগুলো আমি মোটামুটি করে দিয়েছি। এছাড়া যে বিষয়গুলো বিস্তারিত পড়ার কথা বলেছি সেগুলো আমাদেরকে নিজ দায়িত্বে বিস্তারিত পড়ে নিতে হবে। আমাদের এমসিকিউ প্লাস রিটেন ২ ক্ষেত্রেই সেগুলো কাজে লাগতে পারে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।